আজ আমরা সমবেত হয়েছি দুটো নাটককে সঙ্গে নিয়ে। একটি আগুনের চিঠি, এর গল্প হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির আগে জেল থেকে যে সমস্ত নাটক তার দাদা বৌদি, মা, দাদা, দিদি এদের লিখেছিল, সেই চিঠিগুলোকে একসঙ্গে করে একটি নাটক রচনা হয়েছে এবং সেই নাটকটি আগুনের চিঠি নাম দিয়ে আমরা আজকে অভিনয় করছি। ইন্ডিয়া কালচারের থেকে আমরা গ্রান্ট পেয়েছি, তার জন্যই করা, তার থেকেই এই নাটকটা আমি উপস্থাপন করতে পেরেছি আমরা মৃচ্ছকটিক। আজকের যেমন এই নাটকটা উপস্থাপন করার একটা দায়বদ্ধতার থেকে আমরা করা, শুধু দায়বদ্ধতা নয়, আমি বলি আজকে এই নাটকটি উপস্থাপনের মধ্যে দিয়ে আমাদের ২৬ বছর বয়সের জন্মদিনের পালনও এর মধ্যে দিয়ে হচ্ছে। আমরা ২৫ পেরিয়ে ২৬-এ পা দিয়েছি। দর্শক এবং গুণীজনের সাহচর্যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, তারও একটা উৎসব। এই পালনে আমাদের সঙ্গে পেয়েছি অনেককেই, তার মধ্যে রঞ্জন গঙ্গোপাধ্যায়, যিনি আমাদের সঙ্গে সব সময় পাশে থেকে উপদেশ দিয়ে এগিয়ে নিয়ে চলার পথটাকে দেখিয়ে দিয়ে দেন, সেই রঞ্জনদাকে পেয়েছি। রঞ্জনদাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব এবং আমাদের একটি ফোল্ডার আছে ওই আগুনের চিঠির, সেই ফোল্ডারটি ওপেন করবেন, তার মধ্যে দিয়েই নাটকটি আজকে মঞ্চায়িত হবে। রঞ্জনদা। আমাদের ২০২৩ সালের যে সমস্ত কর্মকাণ্ড প্রতি বছরের মতন ক্যালেন্ডার আমরা বার করি, এটা ২০২৩ সালে যা করেছি সেটা ২৪-এ সকলের সামনে তুলে ধরার জন্য এই ক্যালেন্ডার, এটা রঞ্জনদাকে দিচ্ছি। আর মিষ্টি মানুষ, তাই মিষ্টি মুখ করার জন্য আমাদের দলের তরফ থেকে দিচ্ছি। আমি রেখে দিই। ক্যালেন্ডারটা একবার একটু খুলুন, আর একটু খুলুন না, ক্যালেন্ডারটা একটু ওপেন করুন, একটু ওপেন করুন। মাইকে বলুন, ওটা সুবিধা হয়। কার সুবিধা? স্টিলে আবার মাইক কি দরকার? ঠিক আছে। এই আমাদের ফোল্ডার। ঠিক আছে। সবই তো করিয়ে নিলাম পুজো, আচ্ছা, তাই মন্ত্রটাও শুনি রঞ্জনদার মুখে থেকে কিছু কথা। নতুন বছরে উষ্ণ অভিবাদন জানাই সবাইকে এবং মৃচ্ছকটিকের সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আসলে একটু আগে আপনারা জানলেন যে ২৫ বছর পূর্ণ করে মৃচ্ছকটিক ২৬-এ পা দিয়েছে। এটা আমার কাছে খুব বড় একটা, এই জার্নিটা ভীষণ বড় বলে মনে হয়, যে জীবন্ত মানুষের শিল্প থিয়েটারকে সঙ্গে নিয়ে ২৫ বছর পার হয়ে যাওয়া, এটা খুব কম কথা নয়। আমার কাছে এটা রবিশঙ্করের সেতারের মতো মনে হয়, বা বিসমিল্লাহ খান সানায়ের মতো মনে হয়, বামজাদ আলী শরদের মতো মনে হয়, বা আরেকটু বড় করে যদি বলি তাহলে সেই পল রবসনের সেই বিখ্যাত মিসিসিপি নদীর গানের মতো মনে হয়, বা সম্প্রতি যে প্রয়াত হয়েছেন হ্যারি, সেই হ্যারির গান জামাইকান ফেয়ারওয়েল গানের মতো মনে হয়। আসলে এইভাবেই আমাদের এই জার্নিটা চলে। মৃচ্ছকটিক আপনারা জানেন কোনো সাধারণভাবে থিয়েটারে চর্চা করে না,
যে আমরা একটি থিয়েটার তৈরি করলাম, আপনাদের সামনে উপস্থাপন হলো, সব শেষ হয়ে গেল, এরকম ব্যাপার নয়। একটা টোটাল একটা ইনস্টিটিউশন। দীর্ঘদিন আমি ওদের কাজকর্মের সঙ্গে পরিচিত। একটা টোটাল ইনস্টিটিউশনে যা যা হয়, অর্থাৎ সেখানে যারা অভিনয় করতে আসেন তারা নেহাত একটা অভিনয় করে বাড়ি চলে যান এরকম ব্যাপার নয়। তারা সেখানে আলোর কাজ শিখতে পারেন, সেখানে তারা কী করে মেকআপ করতে হয় শিখতে পারেন, তারা কী করে মিউজিক কম্পোজ করতে হয়, কী করে মিউজিক প্রজেক্ট করতে হয়, অর্থাৎ প্রক্ষেপণ করতে হয়, এই সমস্ত কিছু বিস্তীর্ণভাবে তারা শিখতে পারেন। তাই যারা থিয়েটার শিখতে চান তাদের আমি বলবো মৃচ্ছকটিকে আপনারা যোগ দিতে পারেন, কারণ এখান থেকে আপনারা ভবিষ্যতে আপনাদের পেশা হিসেবে থিয়েটারকে গ্রহণ করতে পারেন। এটা আজকে খুব ইম্পর্টেন্ট কথা, কারণ পেশা হিসেবে গ্রহণ করতে না পারলে কোনো কিছুই জীবনের সাফল্য আসে না। প্রফেশনালিজম ইজ আ মাস্ট, প্রফেশনালিজম ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড। যে কোনো শিল্পকর্মের ক্ষেত্রেও জীবনের ক্ষেত্রেও প্রফেশনালিজম ভীষণ ইম্পর্টেন্ট। শুধু থিয়েটারের কাজের ক্ষেত্রেও যদি আপনারা বলেন, এই যে আগুনের চিঠি কথাটা বললো, আমি এই থিয়েটারটা দেখেছি, তো একটু মন্থন করে জাতির মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মন্থন করে সুভাষিস একটি নাটক রচনা করেছেন, কিভাবে সমস্ত গবেষণা করে করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের চিঠিগুলো, সেই চিঠিগুলোকে সংগ্রহ করে সেগুলো একটা জায়গায় ড্রামাটাইজ করে এক নতুন প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে আলোকবর্তিকা সেটাকে এও তুলে ধরেছে। যে আমাদের নিউ জেনারেশন তারা প্রায়শই জানেই না স্বাধীনতা সংগ্রামী ইতিহাস কি, কীভাবে একটা জাতির ইতিহাস তৈরি হয়, কিভাবে ইতিহাস নির্মাণ করা হয়, এবং তাদের অপরিসীম আত্মত্যাগ কিভাবে আমাদের লড়াইগুলোকে আমাদের জাতি নির্মাণ করেছিল, এই সবগুলো তারা জানেন না। আমাদের শিল্পীদের সেই দায়িত্ব, যে দায়িত্বটা অনেক ক্ষেত্রে শিল্পীরা পালন করছেন না বলে আমার ব্যক্তিগত ধারণা, সুভাষিসরা কিন্তু সেই কাজটা নিরলসভাবে করে যাচ্ছে এবং অত্যন্ত প্রফেশনালি করে যাচ্ছে। অভিনয়, প্রত্যেকে অভিনয় থেকে শুরু করে লাইট, মিউজিক, সেটিং থেকে শুরু করে কম্পোজিশন, কোরিওগ্রাফি, সমস্ত কিছুর মধ্যে আপনারা দেখবেন একটা প্রফেশনালিজমের ছাপ। সব দিক থেকে আমি মনে করি যে আমরা এইটা কথাটা বারবার বলবো যে আজকের দিনে যদি শিক্ষিত থিয়েটার কর্মী না হয় তাহলে সে কিন্তু বেশি দিন কোনো কাজ করতে পারবে না। কারণ আমি আধা কোনো শিক্ষা নিয়ে আমি কিন্তু এগোতে পারবো না। সেই জায়গা থেকে আদর্শ সংগঠন হচ্ছে আমাদের মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক নামটার মধ্যে একটা ধ্রুপদী প্রসারতা রয়েছে, আপনারা জানেন, শুদ্রবের মৃচ্ছকটিক নাটক, সেখানে কালের কণ্ঠ শোনা গিয়েছিল। একটা আস্ত যুগের অর্থনীতি, ইতিহাস, একটা আস্ত যুগের সমাজতত্ত্ব সব কিছু উঠে এসেছে শূদ্রকে সেই অসাধারণ নাটকের মধ্যে দিয়ে। সেই নাটকের নামেই মৃচ্ছকটিকের নাম, তাতেই বোঝা যায় ওদের যাত্রা কত বিস্তীর্ণভাবে ওরা যাত্রাটা করতে চান। আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা কাম্য। আপনারা পাশে থাকলেই থিয়েটার বাঁচবে, কারণ আজকে আমাদের থিয়েটারের সামনে একটা সংঘাতের রাস্তা তৈরি হয়েছে। সত্য মিথ্যার সংঘাত চিরকাল ছিল, সেই সংঘাত আজকে আরও তীব্র হয়েছে। আমরা অপেক্ষা করতে হবে সময় এবং ইতিহাসের রায়ের দিকে। আমরা এই কথা বলবো না যে প্রচুর ভালো থিয়েটার হচ্ছে, আবার এই কথাও বলবো না আমরা কিছুই হচ্ছে না। সবটা মিলিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা প্রবলভাবে চলছে আমাদের থিয়েটারে। এখনই সে সম্পর্কে শেষ কথা বলার আমরা কেউ না। সময় এবং ইতিহাসের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাদের রায়ের জন্য। আমি বিশ্বাস করি মৃচ্ছকটিক সেই কাজ করে চলেছেন যে কাজ ইতিহাস এবং সময়ের কাছে শিল্পী নিবেদনের সঙ্গে সম্পৃক্ত। সবাই ভালো থাকুন। আজকে দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই। নমস্কার। আপনারা দুটো এখানে থিয়েটার হবে, সবাই থিয়েটার দেখুন, মতামত দিন, ড্রয়িং রুমে গিয়ে বলবেন, ভালো লাগলে বলবেন, ভালো না লাগলেও বলবেন। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে আমাদের থিয়েটার তার নতুন দিশা পাবে, এই বিশ্বাস আমার রয়েছে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ রঞ্জন দাকে। আগুনের চিঠি রচনা শুভাশিস ব্যানার্জি এবং প্রযোজনা মৃচ্ছকটিক। ধন্যবাদ। I'll be
স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজহর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ছাপড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর সাজালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী, শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, চাখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ। স্বাধীনতা তুমি, কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। বন্ধনহীন স্বাধীনতা, হে আমার বন্ধনহীন স্বাধীনতা। তোমাকে যেই যুগ যুগ অন্তহীন পথ চলা, তোমাকে যেই সকল আকুলতা, পথিকের সকল অপেক্ষা, পীড়িতের সকল সংগ্রাম, অসম্ভবের সকল সম্ভাবনা। হে অশীতিবর বৃদ্ধা, কে তুমি? কি তোমার পরিচয়? এই বদ্ধ কারাগারে এলে কি করে তুমি? তার আগে তোরা বল দেখি, তোরা এই পবিত্র কারাগারে কেন এলি? কেন আবার? আমরা বিপ্লব করেছি বলে। বিপ্লব? বিপ্লব করেছিস? কিসের বিপ্লব করেছিস? মানুষের অধিকারের বিপ্লব। সবার জন্য শিক্ষার সমান অধিকার চাই। চাই 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 চলার জন্য খাদ্য চাই, চাই 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 মাথার বোঝা চাই, চাই 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 চাই
ধরে মারো টান, রাজা হবে খামখা। ওই সিংহাসন থেকে টেনে হিচড়ে নামিয়ে আনবার মতো আগুন আছে শরীরে? পারবি পারবি সোনা গলিয়ে খাদ আলাদা করতে? পারবো। পারো। তার আগে তুমি বলো তো, তুমি কে? হ্যাঁ, তুমি কে? তুমিও কি বন্দি বৃদ্ধা? বন্দি বন্দি বন্দি, আমি আগুনের চিঠিওয়ালা। চিঠিওয়ালা? তাও আবার আগুনে? আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আরে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমারে গলায় আছে আগুনের ফুলকি। স্বাধীনতার ৭৫ বছর যে তোরা উদযাপন করছিস, কিভাবে এলো সেই স্বাধীনতা? ওরে যুগ যুগ ধরে দেশ দেশান্তরের পিঞ্জরকে চেনাটাই তো আসল কথা। পিঞ্জরকে শৃঙ্খল হিসেবে যে চেনে, সেই তো আকুল হয় শৃঙ্খল ভাঙার তাগিদে। নবজীবনের আকাঙ্ক্ষায় অন্তর থেকে শোনে ভাঙনের জয়গান। আমরাও গাই ভাঙনের জয়গান, আমরাও বলি দুঃখু মিয়া 23 বছরের তরুণ যুবক, 1922 সাল 10ই নভেম্বর ওই হেঁটে আসছে জেলে অলিন্দ দিয়ে। কাজী সাহেবের অপরাধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু তাতেই 12ই সেপ্টেম্বর 1922 সালে আনন্দময়ের আগমনী কবিতাটি লিখে ফেলেছিলেন। ইংরেজ সরকার তাকে দেশদ্রোহী তকমা এঁটে দিল। 8ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। কলকাতার আলিপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুইং ও সাহেবের আদালতে। Subject to rigorous imprisonment for 1 year. 10th November 1923. ইংরেজ সরকার তাকে দেশদ্রোহী তকমা এঁটে দিল। 8ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সুইং ও সাহেবের আদালতে। Subject to rigorous imprisonment for 1 year. 10th November 1923. আর কতকাল থাকবি বেটি? আর কতকাল থাকবি বেটি? মাটি ঠেলার মূর্তি হারাল, স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচারী শক্তি ছাড়াল।
দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূভারতাজ প্রহরী খানা, আসবি কখন সর্বনাশী? দেব সেনা আজ কাঁদছে ঘানি, দেবান্তরের দীপান্তরে। রণাঙ্গনে নামবে কে আর, তুই না এলে কৃপান ধরে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে ওই আলিপুর সেন্ট্রাল জেল থেকে কবিকে স্থানান্তরিত করা হলো হুগলি জেলে এক সাধারণ কয়েদি রূপে। জেল সুপার আসতেন ছিলেন ভীষণ অত্যাচারী জেলার, কিন্তু দুকুর কলম থামেনি। জেলে বসেই লিখলো শিকল ভাঙার গান। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের কোমরে শিকল, এই শিকল পরে শিকল তোদের কোমরে শিকল, এই শিকল পরা ব্রিটিশ সরকার ব্যতিব্যস্ত হয়ে 1 নয় 2 নয় 5-5টা বই বাজেয়াপ্ত করলো। যুগমানি বাজেয়াপ্ত বিশের মাসি ভাঙার গান প্রলয় শিখা জন্মবিন্দু যেমন লেখনীতে বিদ্রোহ তেমন জীবনেও। তাই তিনি বিদ্রোহী কবি। এক টানা 39 দিন অনশনে বসে জেলারে ঘুম কেড়ে নেবার নাম কাজী নজরুল ইসলাম। তবে 1889 সালের ওই 10ই নভেম্বর মৌবনীতে। আরে 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 ওটা হবি মনে পড়েছে, মনে পড়েছে। আরে বাবা, এখন তো ওটা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ওই পশ্চিম মেদিনীপুরেই জন্ম নিয়েছিলেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম তার সংগ্রামী গুণপনায় সত্যেন্দ্রনাথ বসু হেমচন্দ্র কানুঙ্গদের চোখে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অরুণ বেশে দিগম্বরের ছাটায় লুটায় শিশু চাঁদের ঘর, আলোটার করবে এবার ঘর, ওরা সব জয়ধ্বনি কর, ওরা সব জয়ধ্বনি অত্যাচারী কিংসফোর্ডকে পাঠানো বইব, কিংসফোর্ড না খোলায় তাকে হত্যার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তবু হাল ছাড়লে চলবে না। প্রফুল্ল বলুন হ্যাঁ, এবার ডাইরেক্ট অ্যাকশন। সামনে থেকেই বোমা মারতে হবে, তবে তোমার সঙ্গে কানাইয়ের বদলে অন্য একজন থাকবে। বাড়িনের কাছ থেকে খবর পেলাম কানাইয়ের শরীর ভীষণ খারাপ। হ্যাঁ, খবরটা আমি দিয়েছি। হেমেন্দ্র, হ্যাঁ, সত্যেন আমাকে একটি ছেলের কথা বলেছে, নাম ক্ষুদিরাম। ছেলেটি খুব সাহসী, নির্ভীক এবং দৃঢ়। নিজের ইচ্ছায় বোমা তৈরি করতেও শিখেছে। বেশ, প্রফুল্ল বলুন হ্যাঁ, এবার তোমার নাম হবে দীনেশ চন্দ্র রায়, আর দুর্গাদাসের নাম নিয়ে ক্ষুদিরাম তোমার সঙ্গে যোগ দেবে। মুজাফফরপুরে তোমাদের দুজনের দেখা হবে। আর পূজার ফুল এগিয়ে পড়ো, ঠিক সময় পৌঁছে যাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, হেমর স্বদেশ মোরা তারি কাছে ফিরি, সম্মানের তরে পড়ি তারি বেশ। বিদেশি জানে না তোরে অনাদরে তাই করে অপমান, মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই আপন সন্তান। বারিন্দা বারিন্দা মুজাফফরপুর থেকে এই চিঠি। মুজাফফরপুর থেকে? আচ্ছা বেশ, তুমি সাবধানে বাড়ি যাও। বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রফুল্ল চিঠি। প্রিয় সুকুদা, বর দেখিনি, কিন্তু বরের বাড়ি দেখেছি।
বাড়িটি দেখিতে খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখানে ভালো রসগোল্লা পাঠাতে ভুলিবেন না। কি রে? হ্যাঁ, তোরা এই ছদ্ম চিঠির মানে বুঝলি কিছু? এই চিঠি আমার ছন্দ কোথায়? বিয়ে বাড়ি গেছে, বর দেখেনি, মনে হয় কন্যা পক্ষ। আরে না রে, না রে, না। ওই ব্রিটিশ চোরের হাত থেকে বাঁচবার জন্য চিঠির প্রাপক আর প্রেরকের নাম গোপনে রেখে ছদ্মনাম ব্যবহার করা হতো। এমনকি চিঠির বিষয়বস্তু ছদ্ম বিষয় দিয়ে লেখা হতো। এই তখন বুঝলি ওই মুরারি পুকুরের বাড়িতে বিপ্লবী অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, ওই অবিনাশ চন্দ্র সেন, ইন্দুভূষণ রায়, সুবীর ঘোষ, এরা তো সকলেই আনাগোনা করছে। তাই চিঠি যদি ব্রিটিশ চরের হাতে পড়ে তাহলে তো কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যেত। তাই তাই সুকুদা হলেন বারিন ঘোষ, আদর হলেন কিংসফোর্ড, আর রসগোল্লা তোমার যা দৈন্যমত তাই ভূষামর, কেন তাহা ভুলি? পরধনে ঠিক গর্ব করি করজোর, ধরি ভিক্ষার চুলি, পূর্ণ হস্তে শাকন্ন তুলে দাও পাতে, তাই যেন রুচে মোটা বস্ত্র বুনে দাও যদি নিজ হাতে, তাই লজ্জা বুঝে। ক্ষুদিরাম আর প্রফুল্ল কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল, কিন্তু আজ খবর এসেছে খবরটা ঠিক সুখের নয়। ওই কিংসফোর্ডের গাড়িতে ছিলেন মিসেস কেনেডি এবং তার মেয়ে। এখন ক্ষুদিরাম আর প্রফুল্ল পরিকল্পনা মতো ওরা বোমা ছোড়ার পরে পালায়, তাই সত্য ঘটনা এখনো তারা জানে না। তবে বিপ্লবের আগুন এখন জ্বলে উঠেছে। হ্যাঁ? হ্যাঁ, তবে আগুন এখন জ্বলে উঠেছে। সারা ভারতে চাই চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। মোকামা রেল স্টেশনে, ওই মোকামা রেল স্টেশনে দারোগা নন্দলাল ব্যানার্জি প্রফুল্ল চাকিকে চিনতে পেরে যায়। প্রফুল্লকে গ্রেফতার করতে যাবে কি প্রফুল্ল নিজের কাছে থাকা রিভলভার দিয়ে নিজেকে গুলি করে আত্মাহুতি দেয় 2রা মে 1922। ওইদিকে ওয়াইনি স্টেশনের কাছে ক্লান্ত ক্ষুদিরাম একটা দোকানে বসে জল খাচ্ছিল। পুলিশের কেমন সন্দেহ হয়, ক্ষুদিরামকে জেরা শুরু করে। এক সময় বাধ্য হয়ে ক্ষুদি তার নিজের পকেট থেকে রিভলভারটি বার করে এবং গ্রেফতার হয়। মুজাফফরপুর জেলে যখন ক্ষুদিরামকে আনা হলো তখন বাইরে কত লোকের সমাগম। সেই ভিড়ের মধ্যে দিয়ে ক্ষুদি হেঁটে চলেছে। ক্ষুদিরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্ষুদিরাম বোস, 18 বছর 7 মাস। হ্যাঁ স্যার, 11 দিন। তোমার কাছে বন্দুক এবং কিংসফোর্ডকে হত্যা করার নকশা পাওয়া গিয়েছে। হ্যাঁ, আমার কাছেই তো ছিল। বন্দুক আমার, ম্যাপ তৈরি আমার। আমি তো স্বীকার করছি যে আমি মেরেছি, কিন্তু আফসোস ওই অত্যাচারী কিংসফোর্ড বেঁচে গেল। মিসেস কেনেডি এবং তার কন্যাকে বোমা মেরে হত্যা করার অপরাধে এবং কিংসফোর্ডকে হত্যা ষড়যন্ত্রে ক্ষুদিরাম বোসকে 11ই আগস্ট 1908 সকাল 6টায় ফাঁসির আদেশ দেওয়া হলো। ক্ষুদিরামের নির্ভীকতার পরিচয় পাওয়া যায় জেলে। ফাঁসির আদেশে থাকা ক্ষুদি তার উকিল কালীপদ বসুকে একখানি চিঠি লিখেছিল। মাননীয় কালীপদ বসু মহাশয়, একসময় যুগান্তর কাগজ বাহির হইল, রীতিমতো পড়িয়া বুঝিতে পারিলাম তাঁত বুনিয়া দেশ উদ্ধার হইবে।
ইহাতে একটি প্রবন্ধ মনে বড়ই লাগিয়াছিল, সেটি এইরূপ: স্বদেশ পরের হাতে দেয়া স্বদেশী চাও কোন আশায়, ঘরের ভেতর চোর ঢুকিয়ে পাহারা দাও চৌমাথায়। ইহার পর হইতে আমার তাঁতের উপর আর ততটা মন লাগিল না। কেবল মনে কি করিব ভাবিতেছি, কিছু একটা করিবার জন্য যেন আমার মনটা অশান্ত হইয়া উঠিল। এমন সময় মেদিনীপুরে এক্সিবিশন হইল, আমি তাতে ভলান্টিয়ার হইল। ইংরেজের দোষগুণ লইয়া কতকগুলি কাগজ আমার হাতে পড়িল, আমি সাবধানে বই করিতে লাগিলাম, ধরাও পড়ি। তখন মাসির সায়া শাড়ি ধার করিয়া সাজিয়া পালাই। কয়েকদিন পর জানিতে পারিলাম আমায় গ্রেপ্তার করিবে। একদিন রাতে আর পড়িতেছি, তখন 10-12 জন হাবিলদার ও 2-3 জন ইন্সপেক্টর আসিয়া ধরিয়া লয়ে গেল হাজতে। 3 দিন রহিলাম, তারপর জামিনে খালাস হয়ে গেলাম। জজের নিকট একদিন বিচার হইল, তারপর সরকার কেস তুলিয়া দিল। তখন আমার বয়স ছিল 15 বছর। আজ আমার স্বপ্ন পূরণ হইতে চলেছে, তাই প্রাণ ভিক্ষা আমি চাইব না। 15 বছর বয়সে ক্ষুদিরাম স্বপ্ন দেখেছিল, মায়ের মুক্তির স্বপ্ন দেখেছিল সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে। আচ্ছা, তোমরা এই ফাঁসির দড়িতে মন লাগাও কেন? হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। আমি বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যে প্রতিদিন একবার বিদায় দে মা, ঘুরে আসি। সেদিনও সে এসেছিল, হাসি হাসি করব ফাঁসি, দেখবে 2 কিলোমিটার পথ হেঁটে সে এসেছিল। আমি হাসি হাসি হাসি, শুরু হয়ে গেল সশস্ত্র বিপ্লব। বাংলার সন্তানেরা সব হাতে তুলে নিল অস্ত্র, আর ব্রিটিশ শাসকের দল তাদের
উঠল। সাজা হয় ফাঁসি নয় দীপান্তর। তবে মায়ের মুক্তির জন্য দেশের সন্তানেরা কেউ আর পিছিয়ে রইল না। অগ্নিময়ী মায়ের আগুন নিয়েই খেলবে তারা, মরেনি বীর সেনা দল, আবার আগুন জ্বালবে তারা। অগ্নিমন্ত্রের দীক্ষা তাদের জ্বালবে না রে সমাধান, তাদের ত্যাগ বৈরাগ্যের পূর্ণাহুতি বজ্রালয়ে কালাল। নরেন গোসাই আলিপুর বোমা মামলার রাজসাক্ষী হয়েছে। কিংসফোর্ডকে মারতে যাওয়ার কথা আমারই ছিল, টাইফয়েড হয়েছিল তাই আমার পরিবর্তে ক্ষুদিরাম গিয়েছিল। তবে এবার ওই বিশ্বাসঘাতক নরেন গোসাইকে আমি শেষ করবো। সত্যেন্দা, নরেন গোসাই এখন জেল হাসপাতালে স্পেশাল প্রোটেকশনে আছে। আমি অসুস্থ হওয়ার ছল করে জেল হাসপাতালে যাব। রাজ সাক্ষী হতেছে নরেন গোসাইকে হত্যা করে। আমি সঠিক সময় পৌঁছে যাব। বেশ বেশ, তোমার হাতে ঠিক সময় ওই জেল হাসপাতালে মতিলাল রায় আর শ্রীশচন্দ্র ঘোষ ঠিক সময় রিভলভার পৌঁছে দেবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। প্রচুরে কি করবি বড়াই সরতে হবে, প্রচুরে কি করবি বড়াই সরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। লোকারাধন করে জড়ো কে হতে চাস সবার বড়, লোকারাধন করে জড়ো কে হতে চাস সবার বড়। এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। নিচে বসে আছিস কে রে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন। নিচে বসে আছিস কে রে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন। ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে, ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে। তোমার পরে স্বর্গ তোমায় গড়তে হবে, বিনা অস্ত্র বিনা সহায় করতে হবে, বিনা অস্ত্র বিনা সহায় করতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। আমার বিবেকের নির্দেশে। কে তোমাকে রিভলভার সাপ্লাই করেছিল? ক্ষুদিরামের প্রেতাত্মা। 10ই নভেম্বর 1908 ফাঁসি হয়ে গেল কানাইয়ের। কানাইয়ের বীর গাথা তখন সকলের মুখে মুখে। কানাইয়ের সব দেহ নিয়ে যে শবযাত্রা বের হয় তাই দেখে তো ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। তাই বিপ্লবী সত্যেন বসুর ওই 22শে নভেম্বর যে ফাঁসি হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে, তার মৃতদেহ ওই জেলের ভেতরেই দাহ করে দেওয়া হয়। কানাই ফাঁসির আগে তার দাদার সাথে দেখা করে। দাদা, এই দেশমাতার সকল সন্তানই তোমার ভাই, সবই দিয়ে গেলাম
খালি খালি এই চশমাটা এখন নিও না। ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে যদি হোঁচট খাই তাহলে তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি। ফাঁসি দেওয়ার আনন্দে মেতে উঠল ব্রিটিশ সরকার। একে একে মুজাফফরপুর, আলিপুর, মেদিনীপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর, আম্বালা, বালেশ্বর, রায়বাকি, আর গন্ডা, মাদ্রাজ এবং দিল্লি। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কভু হাতে আর পড়ো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কভু হাতে আর পড়ো না। যাবো গো ও জননী ও ভগিনী, মোহের ভূমি আর থেকো না। কাছের মায়াতে ভুলে শঙ্খ ফেলে কলঙ্ক হাতে পড়ো না। তোমরা যে গৃহলক্ষ্মী ধর্ম সাক্ষী, জগৎ করে আছে জানা। ঘরের মেয়েরাও আর নিজেদেরকে ঘরের কাজে আটকে রাখলো না। ছেলেদের পাশে দাঁড়িয়ে বিপ্লবের মশাল জ্বালিয়ে দিল তারা। যুগান্তর দলে কমলা দাশগুপ্তের হাত ধরে কল্যাণী হয়ে উঠল এক অবিসংবাদী নেত্রী। তথাকথিত নারী সুলভ সাংসারিক কর্তব্যের ঘেরাটোপ ছাপিয়ে মেয়েরাও দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণ করুক। সশস্ত্র সংগ্রামে মেয়েরাও হাত বাড়া। বিনা। হ্যাঁ কল্যাণীদি। তুমি সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনের প্রত্যার দায়িত্ব নাও। ওই শোনো বঙ্গমাতা সুধা কথা, জাগো আমার যত কন্যা। তোরা সব করিলে বন মায়ের ঘর, বিদেশে উড়ে যাবে না। আমি যে অভাগিনী কাঙালিনী, দুবেলা অন্ন জোটে না। বিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কিভাবে এমনটা করতে পারলে? সমাবর্তনে গভর্নর স্ট্যানলি জ্যাকসনের হাত থেকে তুমি ডিগ্রি পেতে, আর তুমি তাকে বন্দুক দিয়ে হত্যার চেষ্টা করলে। সিস্টার ডরথি, সিস্টার ডরথি, আমিও আপনাকে কম ভালোবাসি না, কিন্তু আমি সবার থেকে বেশি ভালোবাসি আমার দেশকে। প্রতিটা বিপ্লবী তাদের নিজেদের হৃদয়ের আগুনতে লিখে রেখে গেছে নিজেদের আত্মবলিদানের কথা। কেউ লিখে রেখে গেছে চিঠিতে, কেউ বা ডায়েরিতে। তেমনি প্রীতিলতা ওয়াদ্দেদারের এই ডায়েরি প্রীতির দেহের পাশে পড়ে থাকা ঝোলার মধ্যে থেকে পাওয়া যায়। 19 এপ্রিল 1930 আইএস পরীক্ষার পর ঢাকা থেকে চট্টগ্রামের বাড়িতে ফিরি। গতকাল 18 এপ্রিল চট্টগ্রামের বীর যোদ্ধাদের মহান কার্যকলাপের সংবাদ পাই। ওইসব বীরেদের জন্য আমার হৃদয় গভীর শ্রদ্ধায় আপ্লুত হল। কিন্তু ওই বীরত্বপূর্ণ সংগ্রামে অংশগ্রহণ করতে না পেরে এবং নাম শোনার পর থেকেই যে মাস্টারদাকে গভীর শ্রদ্ধা করেছি তাকে একটিবার দেখতে না পাওয়ায় আমি বেদনা হত হলাম। জয়
কলম্বিয় ক্লাব। ক্লাবের সামনে লেখা ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কল্পনা তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে। এখন আমাকেই তোমাদের নেতৃত্ব দিতে হবে, থাকতে হবে তোমাদের সাথে। তোমরা সবাই প্রস্তুত? হ্যাঁ দিদি। ফলিং কমরেড। সাইনাইড খারাপ ফেলাইছে। জয় 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 হে বিধাতা, জয় 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 মাতা, জয় 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 হে বিধাতা, জয় 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 মাতা। পোস্টমর্টেমের সময় প্রীতির পকেট থেকে পাওয়া গেল একখানি চিঠি। আমি মনে করি যে আমি দেশবাসীর নিকট আমার কাজের কৈফিয়ত দিতে আমি বাধ্য। তথাকথিত বিপ্লবে যারা, তাদেরকে আমি এই সংকল্প লইয়া আমি আত্মবলিদানে অগ্রসর হইলাম। 24 সেপ্টেম্বর 1932 চট্টগ্রাম। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, এ আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, এ আমার আগুন, আমার পালিয়ে যাওয়া পাখি। স্ফুলিঙ্গটা নয়, তোমার ঠুক জ্বলে জ্বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। আমি তো বসে আছি, আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। কি হইল? চট্টগ্রাম অস্তাকা লুট কইরা, হ্যাঁ এই তো ধরা পড়তেই হইল। হাসি হাসি বাপ মায়ের কান্দায় কি লাভ কে জানে। কি বলছো ভাই? মানে মানে মাস্টারদা? হ্যাঁ ভাই, কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, সুশীল দাশগুপ্ত, মতিলাল দত্ত আর ওই মাস্টারদার লগে তারকেশ্বর দস্তিদার ব্যাপার ধরা পড়ছে। মাস্টারদা তারকেশ্বর দস্তিদার তো ফাঁসির হুকুম হয়েছে, আর আর কল্পনা দত্তের যাবজ্জীবন। হাসি হাসি পড়ব ফাঁসি দেখে। কল্পনা দিদি বলছি, আপনারা নাকি ভারতের পতাকা উত্তোলন করছিলেন? হ্যাঁ, মাস্টারদার স্বপ্ন সফল করতে পেরেছি। একদিন হলো আমরা একসাথে 6টা জায়গায় অনন্ত সিং আর গণেশ ঘোষের নেতৃত্বে পুলিশ অস্ত্রাগার লুট করা হয়, অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার দখল নেওয়া হয়। নেতৃত্ব দিয়েছিলেন নির্মল ঘোষ ও লোকনাথ বর। আর টেলিফোন ও টেলিগ্রাফ ভবন দখলের দায়িত্বে ছিলেন অম্বিকা চক্রবর্তী। আর অপরদিকে
ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব নেয় নরেশ রায়। আর চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাথে অন্য শহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব নেয় উপেন্দ্র কুমার ভট্টাচার্য ও লালমোহন সেন। বিদ্রোহের খবর চট্টগ্রাম শহরে পরিচালনার দায়িত্বে ছিলেন সুখেন্দু দস্তিদার, অর্ধেন্দু গুহ, দীনেশ চক্রবর্তী ও হরলাল চৌধুরী। লোকনাথ বলকে আমি প্রজাতন্ত্রী বাহিনী ও বিপ্লব পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম ইন্ডিয়ান রিপাবলিকান চট্টগ্রাম শাখায়। প্রায় 65 জন বিপ্লবী। সব শেষে আমরা পুলিশ হস্তাগারে সমবেত হই। সেখানেই আমরা মাস্টারদাকে স্যালুট জানাই। মাস্টারদা সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। জয় ভারত মাতার জয়, জয় ভারত মাতার জয়, জয় ভারত মাতার জয়। আজ অস্থায়ীভাবে আমরা ভারতের সরকার ঘোষণা করতে চলেছি, কিন্তু ভোর হওয়ার আগেই আমাদেরকে এই স্থান পরিত্যাগ করতে হবে। তবে তবে এই প্রতীকী সরকার একদিন কায়েমি সরকারের পথ দেখাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত মাতার জয়, জয় স্বাধীন ভারতের জয়, জয় চট্টগ্রামের জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 12ই জানুয়ারি 1934 তারকেশ্বর দস্তিদার আর সূর্য সেনের ফাঁসির হুকুম করলো ট্রাইব্যুনাল বেঞ্চ। না না না, তাতে মাস্টারদার কলম থামেনি। ওই এক বন্দি ঝাড়ুদা যে প্রতিদিন মাস্টারদার সেলে পৌঁছে দিত কাগজ আর পেন্সিল, তারপর মাস্টারদার কাছ থেকে চিঠি নিয়ে পৌঁছে দিত প্রত্যেক সেলে সেলে বিপ্লবীদের কাছে অথবা বাইরে বিপ্লবীদের কাছে, তেমনি কালী কিঙ্করকে লেখা মাস্টারদার চিঠি। আমার শেষ বাণী, আদর্শ ও একতা। স্বাধীনতার বেদিমূলে যে সকল দেশপ্রেমী তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। তোমরা আমার এই একঘেয়েমি জীবনকে তোমাদের মধুর সঙ্গ দিয়ে ভুলিয়ে দিয়েছো, আমাকে উৎসাহ দিয়েছো, আমাকে অক্লান্ত রেখেছো। তাই এই সুন্দর পরম মুহূর্তে আমি তোমাদের জন্য দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিমশীতল হাত যদি আমার মতন তোমাদের স্পর্শ করে, তাহলে তোমরা তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে। আমার বন্ধুরা, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। পরাধীনতার অন্ধকার ক্রমশ দূরে সরে যাচ্ছে, স্বাধীনতার নবারুণ দেখা যাচ্ছে, সাফল্য আসবে। সঙ্গীতে হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগিরি ঝঙ্কার মরু সুস্তর পারাবার রে, সঙ্গীতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। শুনিতেছে তরি শুনিতেছে জল শুনিতেছে বাজি মতরে, ছিড়িয়াছে পালকি ধরিবে হাত আছে কার হিংসন। কে আছো জোয়ান আগুয়ান সঙ্গীছে ভবিষ্যৎ, যে তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার। এটা কল্পনাকে দিও, কাল থেকে আপনারে আর দেখতে পাবো না। এই বিনোদ, বিনোদ বিহারী, এই চৌধুরী। হ্যাঁ কল্পনা, কি হলো? মাস্টারদা গান শুনতে চেয়েছেন। গান? গান তো আমি জানি না কল্পনা। আর তো মোটে কয়েকটা ঘন্টা, তারপর মাস্টারদা তারকেশ্বরদা একটা গানও কি গাওয়া যায় না? মাস্টারদার শেষ ইচ্ছে। শুনে কেউ না আসে
একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর আজই রাতেই আরে কল্পনা, অতিরাত তস হয়েছে না, চললাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যদি গহন পথে যাবার কাজে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাওয়ার কাজে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটায় তুই রক্ত মাখা চরণ তবে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চরণ তবে একলা দলো রে। একলা চলো মা, তোমার চোখে জল? মা, তোমার চোখে জল? মা, হ্যাঁ, মা, মাকেও তো চিঠি লিখেছিল। কে কে লিখেছিল? কে লিখেছিল মা? প্রত্যহ, আমার প্রত্যহ 18 বছরের তরুণ যুবক প্রত্যহ কুমার ভট্টাচার্য। 30 এপ্রিল 1932 সাল জেলা পরিষদের মিটিং এ ব্যস্ত জেলা ম্যাজিস্ট্রেট ডগলাস সকলের চোখে নিয়ে পৌঁছে গেল প্রত্যহ এবং প্রভাংশু শেখর পাল। কেউ কিছু বোঝার আগে ঝলসে উঠল বন্ধু। প্রভাংশু পালাতে পারলেও ধরা পড়ে গেল প্রত্যহ। জেলে আমার প্রত্যতের উপরে অমানসিক অত্যাচার করে ওই ইংরেজ পুলিশগুলো। তবে প্রত্যতের মুখ খোলানো যায়নি। প্রত্যতের দাদা সর্বরী ভূষণকে এনে এমন অত্যাচার করলো, সে বেচারা পাগলই হয়ে গেল। নিজের চোখের সামনে আপন দাদার প্রতি এত অত্যাচার দেখে প্রত্যতের মুখ কিন্তু বন্ধ, সে অনর অটল। এইবারে ভূপেন দারোগা নিল এক অন্য পন্থা। প্রত্যহ, তোমার মতন বুদ্ধিমান ছেলে কিনা এমন একটা রিভলভার নিয়ে এল যা তোমার প্রাণ রক্ষার সময় সারাই দিল না। আইরনি অফ ফেট, ভূপেন বাবু। সেদিন যদি আমার রিভলভার কথা বলতো, আমি এই অবস্থায় থাকতাম না, আর গল্পটাও অন্যরকম হতো। আইরনি অফ ফেট, ভূপেন বাবু। সেদিন যদি আমার রিভলভার কথা বলতো, আমি এই অবস্থায় থাকতাম না, গল্পটাও অন্যরকম হতো। গল্পটাও অন্যরকম হতো। গল্পটাও অন্যরকম হতো। একটা চিঠি লিখেছিল প্রত্যহ তার মাকে, দেশ ও মাতৃকাকে। মাগো, আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি। তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে। ফাঁসির কাঠ আমার কাছে ইংরেজদের রসিকতা বলে মনে হয়। আমার এই মনের কথা তোমার মনের অন্তর্ধ্বনি। আমি চিরদিন জানি আমি বাঙালি ভারতবাসী, আর তুমি বাঙালি ভারতবর্ষ।
তুমি যুগ যুগ ধরে যে অপমান, লাঞ্ছনা, নির্যাতন সহ্য করে এসেছো, তারই বিরুদ্ধে তোমার মনে যে অন্তঃসলীলা ফল্ক ধারার মতো বয়ে উঠেছে, সেই পঞ্জীভূত বিদ্রোহী আমি। বিপ্লব জিনিসটা কিছু আমাদের নয়, কিন্তু যুগ যুগ ধরে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এর প্রয়োজন হয়েছে। বেশি আর বলবো কি, জীবনে অনেক আশাই ছিল। দেশের মধ্যে আমার আদর্শকে অস্ত্রে অস্ত্রে ছড়িয়ে যাব। নবযুগের কুসংস্কার মুক্ত ভাব নিয়ে সমস্ত জাতি ও সমাজকে নবরূপ দেব। সমস্ত গ্লানি, সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাব। কিন্তু আশ্চর্য মানুষের জীবন, হঠাৎ একটা ডাক এলো, আমাকে যেতেও হলো। তা বলে এই কথা মনে স্থান দিও না মা। আমার সাথে সাথে আমার সমস্ত চিন্তা, আশা সবই লোপ হয়ে যায়, সবই রয়ে যায় আমার এই বাংলার ছেলে মেয়েদের মধ্যে আর আমার মায়ের অন্তরে। তোরা পঞ্চরে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশা রক্ষা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল বলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। আমার প্রিয় দাদা, আর এক সপ্তাহ পরে আমাকে ফাঁসি দেওয়া হবে। তুমি তার জন্য আফসোস করো না, কারণ আমি আমার পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করতে চলেছি। দেশের বলিবেদিতে আমার আত্মবলিদানের খুব প্রয়োজন হয়ে পড়েছে। মৃত্যু কি? জীবনের একটি নাম ছাড়া তো আর কিচ্ছু নয়। আর জীবন কি? মৃত্যুর একটি দিকের নাম মাত্র। সুতরাং ভয় পাওয়ার কি আছে? এ তো প্রকৃতির নিয়ম। যদি আমাদের একথা সত্য হয় যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, তবে আমাদের সকলের আত্মবলিদান কখনো ব্যর্থ হবে না। তোমার এখানে আসার দরকার নেই, কেননা কিছুদিন আগে তুমি দেখা করে গেছো। আমি যখন লখনৌতে ছিলাম, বোনের সাথে দুবার দেখা হয়েছে। আমার প্রণাম, ছেলেদেরকে আমার ভালোবাসা জানাই, আমার নমস্কার। সকলকে আমার শেষ নমস্কার। ইতি তোমার প্রিয় রাজেন্দ্রনাথ লাহিড়ী। রাজেন্দ্রনাথ লাহিড়ী 1925 সালে দক্ষিণেশ্বর বোমার মামলায় তার জেল হয়। তারপর 1927 সালে কাকরি মামলায় তাকে ফাঁসির হুকুম শোনানো হয়। জেলে আমার রাজেন্দ্রনাথকে কেউ চুপ করিয়ে রাখতে পারেনি। জেলে বসে আগুনের চিঠি লিখে লিখে বিপ্লবের আগুনকে সে জ্বালিয়ে রেখেছিল। তাই ওই ফাঁসির মঞ্চে যখন তাকে তোলা হলো, সেখানেও জেলার সাহেব, আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পরের জন্মে সুস্থ শরীর নিয়ে না জন্মালে আমার অসমাপ্ত কাজ শেষ করব কি করে? আমি পুনর্জন্মে বিশ্বাস করি। পরের জন্মে সুস্থ শরীর নিয়ে না জন্মালে আমার অসমাপ্ত কাজ শেষ করব কি করে? হে দেশ, চেয়ে দেখো, এই বদ্ধভূমিতে সকলেই প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। দেশের জন্য আত্মত্যাগ করবার বাসনা প্রত্যেকের মনে। নির্দয় তোমার বন্ধুরা, নির্যাতিত তুমি। প্রলয় শিখায় মৃত্যুর তাণ্ডব বয়ে চলেছে। শহীদ হয়ে যাওয়ার সুতীব্র ইচ্ছা বিসমিলের প্রতিটি শিরায় শিরায়। আমি রামপ্রসাদ বিসমিল লিখলাম আজ 16 ডিসেম্বর 1927। 19 ডিসেম্বর 1927 সোমবার সকাল 6 ঘটিকায় আমার এই দেহটিকে ফাঁসিতে ঝুলানোর সময় ও দিন নির্ধারণ হয়ে গেছে। তাই আমার অন্তিম অনুরোধ, সকলে মিলিত হয়ে দেশের মঙ্গলের জন্য লড়াই করো। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है। काकोरी मामला है, राजेंद्र
আগুনের সঙ্গে ফাঁসি হয়ে গেল রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ খান, রওশন সিংহের। স্বপ্ন গানে আসুক জীবনের বন্যার উত্তম মৌতুক, স্বপ্ন গানে আসুক আগুনের জয়গান গাও, আগুনের জয়গান গাও, আগুনের জয়গান গাও। ভিন্ন পুরাতন ডাক এসে ডাক, ডাক এসে ডাক, ডাক এসে ডাক। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই। বন্ধু করে গান ভয় করি না মজা নারী, লুপ্ত তাহারি তারি দুর্গার বেগে ধাও। মান ভেঙে দাও, মান ভেঙে দাও, মান ভেঙে দাও। জীবনের উদ্যমতায় শুরু হয়ে গেল রাইটার্স বিল্ডিং অভিযান। বিনয়, বাদল, দীনেশ, তিন বঙ্গ সন্তান ব্রিটিশের হৃদযন্ত্রে আনলো আঘাত। 8ই ডিসেম্বর 1930 শুরু হলো অলিন্দ যুদ্ধ। Pray to Lord Colonel, your last hour is coming. বিনয় বিনয় রাইটার্স বিল্ডিং এর ভেতরেই পটাশিয়াম সায়ানাইড খায়। ওইদিকে দীনেশ জেল হাসপাতালে একটু সুস্থ হতেই তাকে জেলে নিয়ে যাওয়া হলো। আর বাদল একটু সুস্থ হতেই ওই জেল হাসপাতালে নিজের মাথার ব্যান্ডেজ খুলে সেই ক্ষতর মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 7ই জুলাই 1931 দীনেশের ফাঁসির হুকুম ঘোষণা করলো ব্রিটিশ সরকার। আলিপুর সেন্ট্রাল জেল তখন মাতৃমুক্তির মন্দির, আর সেই মাতৃমুক্তির সেই ছেলেদেরকেই ব্রিটিশ সরকার ধরে ধরে ফাঁসি দিচ্ছে। দীনেশ এক আগুনের চিঠিওয়ালা, সেও লিখেছিল একখানা চিঠি তার মাকে ফাঁসির মঞ্চে ওঠার আগে। মাগো, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবুও না দেখিয়া পারিলাম না। ওমা, তুমি ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করলাম, তবু তিনি শুনলেন না। ভগবান কি তা আমি জানি না, তাহার স্বরূপ কল্পনা করার মতো সাধ্য আমার নেই। তবু এইটুকু বুঝি তাহার বিচার চলিতেছে। তাহার বিচারকে অবিশ্বাস করিও না মা। সন্তুষ্ট চিত্তে তাহার বিচারকে মাথা পাতিয়া নিতে চেষ্টা করি। মৃত্যুকে আমরা বড় করিয়া দেখি বলিয়া সে আমাদিগকে ভয় দেখায়। এ যেন বাচ্চা ছেলের মিথ্যা জুজুপুরি ভয়। সকলকে আমার ভালোবাসা ও নমস্কার জানাই। ইতি তোমার নসু, আলিপুর সেন্ট্রাল জেল, 30শে জুন, কলিকাতা। ফাঁসির মঞ্চে দিয়ে গেল যারা জীবনের বলিদান, আসিয়া লোকে লাগাইছে তারা দেবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতি অথবা রাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পথ ছিল এতটাই কঠিন। জেলে বসে বসে যারা আগুনের চিঠি লিখেছিল, হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিল, তাদের অদম্য জেদ আর উদ্দীপনায় আজ যা আমাদের আকাশে জাতীয় পতাকা উত্তোলিত করতে পেরেছে। জেলে বসে বসে আগুনের চিঠি লিখে লিখে বিপ্লবের আগুনকে জ্বালিয়েছিল তারা। হ্যাঁ, আগুনের চিঠি। আরো এক আগুনের চিঠিওয়ালা দীনেশ চন্দ্র মজুমদার ওই ডালহৌসি স্কোয়ারে চার্লস ডিগারকে হত্যা করতে গিয়ে সে ধরা পড়ে। তারপর তার
ফাঁসির হুকুম হয়। ফাঁসির মঞ্চে ওঠার আগে সেও লিখেছিল একখানি চিঠি তার দাদা বৌদিকে। শ্রী চরণসু বৌদি, অনেকদিন পর ইচ্ছে হলো তোমাদেরকে চিঠি লিখি। দোষ হবে ভেবে লিখিনি এতদিন, তবে আজ মনে হচ্ছে একদিক দিয়েও দোষ হলেও কিছু লেখা আমার উচিত। তোমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, তাদেরকে আমার আন্তরিক স্নেহাশিস জানিয়ে তারা যেন নিজেদের স্বার্থ ছাড়িয়ে উঠতে পারে। অত্যাচারিত নিপীড়িত মানব সমাজের ব্যথা তারা যেন মনে প্রাণে অনুভব করতে পারে। সেই ব্যথা বুঝতে পেরে তারা তা দূর করার যেন যথাসাধ্য চেষ্টা করে, নিজেদেরকে যেন ফাঁকি না দেয়। এমনই মন, এমনই হৃদয় যেন তাদের হয়। বড়দের আমার প্রণাম জানাবে, ছোটদের আমার ভালোবাসা দিও। ইতি তোমার প্রিয় দীনেশ চন্দ্র মজুমদার। 9 জুন 1934। বীর দীনেশ হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায়। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা ভুলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্ধ লোকের বিদ্বেষ বিষ নাশো। করণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। দূত দূত মাসিহা, বারে বারে এক এক মাসিহার জন্ম হয়েছে, আর তাকেই ওই ব্রিটিশ শাসকের দল আমার সুখাস। শ্রদ্ধেয় দাদা, লম্বা চিঠি লেখার সাহস পাচ্ছি না যে, ততটা ক্ষমতার জন্য এখনো অপেক্ষা করতে হবে। সরকারি প্রস্তাবের ব্যাপারে বড় দাদার সাথে অনেকক্ষণ মন খুলে কথাবার্তা হয়ে গিয়েছে। জেলে যত বেশি দিন রয়েছি ততই আমার মনের মধ্যে এই ধারণা গভীর হচ্ছে যে এই সংসারে যত বিবাদ ঘটছে তার অন্তরে শুধুমাত্র আদর্শের সংখ্যা, সত্য আদর্শের সাথে মিথ্যা আদর্শের। আমরা স্বাধীনতা ও সত্যের দাবি জানিয়েছি, যেমন রাত্রির শেষে দিনের আশা সুনিশ্চিত, ঠিক তেমনি আমাদের সিদ্ধান্তে বিজয় সুনিশ্চিত। আমাদের শরীর নষ্ট হতে পারে কি? যদি আমাদের আস্থা দৃঢ় ও ইচ্ছে অজেয় হয়, তাহলে আমাদের জয় হবে। আমি এই ভেবে নিজেকে সান্ত্বনা দিই যে একই মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, একই সম্পদের উত্তরাধিকারীদের নিজেদের আনন্দ ও শোক নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতি তোমার স্নেহের সুভাষ, জয় হে 1927। जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। সুভাষচন্দ্র বোস এক মহিরূপের সুভাষচন্দ্র বোস এক রোমাঞ্চকর রহস্যের নাম। নেতাজির দেশপ্রেম যে কোনো প্রশ্নের অধীর। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি দেশে দেশে ঘুরে বেরিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথা ইউরোপের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল ওই নেতাজির হাত ধরেই। আইএনএ ফোর্স তৈরি করে তিনি ব্রিটিশ শাসকের চোখের ঘুম কেড়ে নিয়েছিলেন। এমন সংগ্রাম, এমন দেশপ্রেম, এমন উদ্দীপনা আজ কোথায় কোথায়? তোরা করবি বিপ্লব, বিপ্লব করবি তোরা, তোরা করবি বিপ্লব। ভাই ভাই রক্ত ঝরাচ্ছিস তোরা, বিপ্লব করবি তোরা। হিংস্র হয়ে পড়েছিস তোরা, বিপ্লব করবি। নিজেদের মধ্যে হানাহানি করছিস, তোরা করবি বিপ্লব। আমি তো খুঁজে যাব, আমি তো খুঁজে যাবই একটা সুভাষকে, একটা সূর্য সেনকে, একটা প্রীতিলতাকে, একটা তারকেশ্বরকে।
চিঠি কাকে? আছে কি কেউ? কেউ কি আছে? কাকে দিয়ে যাব আমার এই উষ্ণতা, এই আগুনের চিঠি? কেউ কি আছে? ও হ্যাঁ? ও ও মা মা ও মা মা ও মা মা নুছে আছো গো মা মুখ পানে কেন চেয়ে আছো গো মা এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে কেন চেয়ে আছো গো মা সর্বরি ভূষণ। মা হায় বাবা, চল, এখানে উষ্ণতা নেবার কেউ নেই বাবা। আমি বললাম, ওদের কত করে বললাম, করিনি, আমি বিপ্লব করিনি, তবু আমার কথা শুনলো না, আমাকে মেরে দিল। আমরা বকে দেবো বাবা, ওদের বকে দেবো। চল বাবা, এখানে উষ্ণতা নেবার কেউ। সর্বরি ভূষণ, সর্বরি ভূষণ আমার প্রত্যুতের দাদা বর্ধমান অ্যাসাইলামে 1982 সালে মারা যায়। মৃত্যুর দিন পর্যন্ত তার মুখে ছিল একটাই কথা, দেশ স্বাধীন কবে হবে? কবে হবে মা, কবে হবে দেশ স্বাধীন? হবে বাবা। চল চল, সর্বরি ভূষণ, চল বাবা চল। পরাধীনা জননী আমার, পরাধীনা জননী আমার, লাঞ্ছিত সন্তানগণে পীড়নে কঙ্কালসার। জননী আমার পরাধীনা, জননী আমার পরাধীনা, জননী আমার